স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পাওয়ায় একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার শঙ্কা করছে দলটি। আর আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা। আইন উপদেষ্টা জানালেন, নির্বাচন বিলম্ব করে একদিনও ক্ষমতায় থাকার ইচ্ছা নেই এই সরকারের। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আসেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকে নির্বাচনী রোডম্যাপ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলতি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। ফখরুল জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, নির্বাচনকে বিলম্বিত করে একদিনও ক্ষমতায় থাকার ইচ্ছে নেই সরকারের। 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। বৈঠকে বিএনপির ভিশন 2030, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন বিধিবিধান সংস্কার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ পরিবর্তন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান ও জড়িতদের বিচার নিশ্চিত করা সহ বেশ কিছু প্রসঙ্গ উঠে আসে এই বৈঠকে। ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে। আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস, তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা এটা পুনর্গঠন হয়েছে মাত্র 3 মাস আগে। 3 মাসের মধ্যে 7,000-এর বেশি মামলা প্রত্যাহার হয়েছে। 16,000-এর মতো মামলা অলরেডি লিস্টেড আছে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রস্তুতিমূলক কাজ গুছিয়ে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। আর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে ইসির সংলাপ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি আরও জানান, তফসিল ঘোষণার আগে যাদের বয়স 18 হবে তাদের ভোটের সুযোগ করে দিতে কাজ করছে কমিশন। বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়ানোর চিন্তা করছে না ইসি। এ সময় বিদ্যমান আইনের ছাপার ভুল সংশোধন হলে 3 মাসের মধ্যে সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন হবে বলেও উল্লেখ করেন। নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। মুদ্রিত যেই কর্মপরিকল্পনা, যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে, সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তোবা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। আর বিএনপি বলছে, আগামী 1 মাসেই সংস্কার শেষ করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া সম্ভব। এদিকে আগামী রমজানের আগে নির্বাচন চায় বাংলাদেশ জামাত ইসলামী। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো উপ সহকারী সচিব ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরো উপ সহকারী সচিবের সাথে বৈঠকের পর এমন কথা জানিয়েছেন তারা।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সুশাসন, গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে 3 দিনের সফরে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যানচুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপ। বুধবার তাদের সাথে গুলশানে দিনব্যাপী বৈঠকে অংশ নেয় দেশের শীর্ষ রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি। বৈঠক শেষে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, আগামী রমজানের আগেই নির্বাচন চায় তার দল। আমরা আগামী নির্বাচনটা পেয়ার ভিত্তিতে করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি, আপনারা জানেন। কেন চাই সেটাও আমরা বলেছি, আপনারা জানেন, নতুন করে বলার দরকার নেই। সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তাতে নাগরিক পার্টি অংশ নেবে কিনা তা প্রশ্ন থাকবে। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। এদিকে ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে, কারণ হচ্ছে কি এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। আমরা সকলে আমাদের প্রস্তাবগুলো জমা দিয়েছি। ওখানে যে বিষয়গুলোকে যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। কথা বলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়েও। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ। দেশটি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তারাই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলা করবে। আর যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার। কাল সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অবরোধের কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের, ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী। সকাল 11:30টার দিকে রাজধানীর 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ল্যাব সহকারীকে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরের টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিসহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে সে আওয়ামী দুঃশাসনের পর কেন আবার সেই কোটা পূর্ণবহাল থাকতেছে? তাহলে মেধাবীরা যোগ্যতার স্থানটা কোথায় পাবে? আমাদের মামার বাড়ি বানায় ফেলছে, তাদের যোগ্যতা নাই আমাদের ডিপ্লোমা লাইনের পড়াশোনা করানোর মতো। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের যে অবৈধ রায় তা অনতিবিলম্বে বাতিল করতে হবে। দীর্ঘ সময় চলা এই আন্দোলনে যানজট দেখা যায় 7 রাস্তা এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার আশেপাশে, যার প্রভাব পড়ে গোটা রাজধানী জুড়ে। হ্যাঁ, সেই হলিগ্রাস স্কুল থেকে আমরা এখানে হেঁটে আসছি। এই গ্যাঞ্জাম হয়েছে 12টা 5-এর সময়, কিন্তু 1টা পর্যন্ত স্কুলে বসেছিলাম, পরে না পেরে হেঁটে এত দূর আসছি। দূর দূরান্ত থেকে হেঁটেই নিজ গন্তব্যে যান সাধারণ মানুষ। বলেন রাস্তায় নয়, যৌক্তিক এসব দাবিগুলো খোলা মাঠে করা উচিত। এখানে যে এরা ওই ঘন্টার পর ঘন্টা দাঁড়াই রয়েছে, আমাদের ভোগান্তি হইতেছে। গাড়ি আটকে রাখছে, প্রায় 2 ঘন্টা গাড়িতে বসাছিলাম, এখন না পেরে গাড়ি থেকে নামতে হয়েছে, এখন আমরা হাঁটতেছি। এর আগেও একাধিকবার একই দাবিতে আন্দোলন করলেও সমাধান না আসায় এমন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। কয়েক জায়গায় অবরোধ করা হয় মহাসড়ক ও রেলপথ। চট্টগ্রাম কক্সবাজার রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। দিনাজপুরে আটকা পড়ে 2টি ট্রেন, এতে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা।
6 দফা দাবি আদায়ে চট্টগ্রামের 2 নম্বর গেটে সড়ক অবরোধ করেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম কক্সবাজার রেল চলাচল। সিলেটে সকাল থেকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হন শিক্ষার্থীরা। বের করা হয় মিছিল, অবরোধ করা হয় সিলেট ঢাকা মহাসড়ক। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সিলেবাস যে পরিকল্পনাটা বা একাডেমিক যে পরিকল্পনা এটা সঠিকভাবে প্রণয়ন হচ্ছে না। 4 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স এটা, কিন্তু এটা 4 বছর হচ্ছে না। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নগরীর নথুল্লাবাদ এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধের সৃষ্টি হয় ব্যাপক যানজটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সরে যান শিক্ষার্থীরা। তারা পড়ে আসছে বাংলা ইংলিশ, তারা কিভাবে আমাদের সিভিলের সাবজেক্ট পড়াবে, কিভাবে আমাদের ইলেকট্রিক্যালের সাবজেক্ট পড়াবে? আমরা যে বিষয়ে পড়ালেখা করে যেই চাকরিটা পাবো, তারাই যদি সেই চাকরিটা পেয়ে যায় তাহলে আমরা ভবিষ্যতে কি করব? দাবি আদায়ে সোচ্চার ময়মনসিংহের পলিটেকনিকের শিক্ষার্থীরাও। বিক্ষোভ মিছিলের পর অবরোধ করা হয় নগরীর বাইপাস মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। রাজশাহীর ভদ্রা মোড় ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। অবরোধের কারণে রাজশাহীর সাথে সারা দেশের রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া বগুড়া, দিনাজপুর, নরসিংদী, ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তদন্ত কমিশনের সদস্যদের সাথে সাক্ষাতে একথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আরও বলেন, পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, তাই এই ঘটনার তদন্তে সফল হতেই হবে। এ সময় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানিয়েছেন, তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলেছে, আর তদন্ত প্রতিবেদন জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশার কথা জানান তিনি। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ায় ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। দাম বাড়ার খবরে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছেন ব্যবসায়ীরাও। বাণিজ্য উপদেষ্টা আবারও ব্যাখ্যা দিয়ে বলেছেন, পরিচালন ব্যয় ও রাজস্ব ঘাটতি মেটাতেই বাধ্য হয়ে দাম বাড়ানো হয়েছে। গত বছর ডিসেম্বরে সবশেষ বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়ে লিটার প্রতি 175 টাকা নির্ধারণ করা হয়। পরে আমদানি পর্যায়ে শুল্ক কর অব্যাহতির মেয়াদ গত 31শে মার্চ শেষ হওয়ায় দাম বাড়াতে ট্যারিফ কমিশনে চিঠি দেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকরা। ফলাফল, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল 14 টাকা, আর খোলা সয়াবিন ও পাম তেলের দাম 12 টাকা বেড়ে হয়েছে 169 টাকা। এরই মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়তি দামে বিক্রি হচ্ছে পাম অয়েলও। বরিশালে লিটারে 10 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 175 টাকায়, যা নির্ধারণ করা দামের চেয়ে বেশি। পাম অয়েল কিনে আনলাম আপনার 29,500 টাকায়, আর আগাম গেছে কালকে আমি পাম অয়েল কিনলাম আপনার 30,800 টাকা। দোকানদাররা তো বিভিন্ন দাম, বিভিন্ন রকমের দাম দর করতেছে। এটা আগে যেটা ছিল সেইটাই তো বেশি, এখন যেটা বাড়ছে এটা আমাদের পক্ষে মানা সম্ভব না। এদিকে দাম বাড়ার অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। ঈদের আগেই ক্রাইসিস ছিল, ঈদের পর থেকে কোম্পানি টোটালি কোনো তেল দেয় না। আমাদের কাছে টোটালি সয়াবিন তেল নেই, দাম শুধু বাড়তি আছে কিন্তু অ্যাভেলেবেল না তেল। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন, কর ছাড় তুলে নেয় রাজস্ব ঘাটতি মেটাতে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। যে অব্যাহতিটা দেওয়া ছিল সেটা 30 তারিখে শেষ হয়ে গিয়েছে, এবং আমরা এই প্রথম 14 দিন সময় নিয়েছি বিভিন্ন রকমের বিশ্লেষণ এবং নেগোসিয়েশনের জন্য। রমজানে জিনিসপত্রের দামের স্বস্তিতে ক্রেতারা অনেকটাই ফুরফুরে থাকলেও ঈদের পরপরই বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। তার উপর আবার তেলের দাম বাড়ায় এখন মরার উপর খাঁড়ার ঘায়ের অবস্থা তৈরি হয়েছে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক যুদ্ধের মধ্যেই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে চীন। চলতি বছরের 98 দিনে 85,000-এর বেশি ভারতীয়কে ভিসা দিল দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 9 এপ্রিল পর্যন্ত 85,000-এরও বেশি ভারতীয়কে ভিসা দিয়েছে চীন। 2023 সালে যেখানে সারা বছরে ভিসা দেওয়া হয়েছিল 1,80,000 ভারতীয়কে। শুধু তাই না, ভারতীয়দের বন্ধু আখ্যা দিয়ে তাদের চীনে ভ্রমণের আমন্ত্রণও জানান ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং।
ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করে দিয়েছে চীন। কমানো হয়েছে ভিসা ফিও, নিতে হচ্ছে না অনলাইন অ্যাপয়েন্টমেন্ট। চীনের দূতাবাস বা কনসুলেটে গিয়ে সরাসরি ভিসার আবেদন জমা দেওয়া যাচ্ছে। বাতিল করা হয়েছে বায়োমেট্রিক তথ্য দেওয়ার বাধ্যবাধকতাও। ভারতীয় পর্যটকদের আকর্ষণ করতে চীনের দূতাবাস এবং কনসুলেটগুলো বেশ কিছু প্রচার কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন শহর এবং উৎসবগুলো নিয়ে বিশেষ পর্যটন প্যাকেজ তৈরি করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেন। বেশিরভাগ দেশের জন্যই তা সাময়িকভাবে স্থগিত রাখা হলেও চীনের ক্ষেত্রে উল্টো ধাপে ধাপে শুল্কের পরিমাণ বাড়িয়ে 245% করা হয়। এমন প্রেক্ষাপটে ভারতের সাথে সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায় চীন। ভারত ও চীনের একসঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও একতরফা শুল্ক আরোপ মোকাবেলা করা উচিত বলে মনে করে বেইজিং। চীন ও ভারতের মধ্যে সীমান্ত ইস্যুতে উত্তেজনা থাকলেও বেইজিংয়ের ভিসা ছাড়ের উদ্যোগকে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির কৌশল হিসেবে দেখা হচ্ছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি পর্বতারোহী বাবর আলীর গল্প দিয়ে। পৃথিবীতে ৮,০০০ মিটার ও তার অধিক বাকি ১৪টি পর্বতশৃঙ্গ লাল সবুজের পতাকা ওড়ানোর স্বপ্ন দিয়ে দেখছেন অন্নপূর্ণা পর্বতজয়ী বাবর আলী। দেশে ফিরে সকালে চট্টগ্রামে অভিযানের গল্প শোনালেন তিনি। তুষারধর সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ছিল বলেও উল্লেখ করেন বাবর আলী। অন্নপূর্ণা এক বিশ্বের ১০ম সর্বোচ্চ উচ্চতার পর্বত, তবে পর্বতারোহীদের মৃত্যুর হার বিবেচনায় বিশ্বের অন্যতম বিপজ্জনক। গত ৭ এপ্রিল নেপালে অবস্থিত ২৬,৫৪৫ ফুট উচ্চতার দুর্গম এই পর্বত আরোহণ করেন বাবর আলী। খাড়া ঢাল বেয়ে সবসময় তুষার ধস, পাথর খসে পড়া সহ নানা কারণে এভারেস্ট জয় থেকে অন্নপূর্ণা এক বিজয় অনেক চ্যালেঞ্জিং ও কঠিন ছিল বলে জানান তিনি। এই পর্বতটা আসলে এত ডেডলি একটা মাউন্টেন, সবাই চায় এটাতে কত অল্প সময় থেকে অভিযানটা শেষ করে আসবে। আমি তো অনেক বছর ধরে পর্বতে যাচ্ছি, আমার লাইফে অ্যাকুমুলেটেড যতগুলো আমি অ্যাভালাঞ্চ বা তুষারধস দেখেছি, এই একটা পর্বতে এই কয়দিনে এর চেয়ে কয়েক গুণ বেশি দেখেছি। ৬,৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় ১৭.৫ ঘন্টা, আর ফিরতি পথে সময় লেগেছে আরও ৯ ঘন্টা। নন স্টপ ১৭ ঘন্টা ক্লাইম্ব এবং ফিরে আসতে আরও ৯ ঘন্টা, প্রায় ২.৫ ঘন্টা। এবং চূড়া নিয়েও যে লোকের একটু ফ্যাসিনেশন থাকে, যেমন এভারেস্টের চূড়া আমি অনেকক্ষণ ছিলাম, এই চূড়া আমি ৫ মিনিটের বেশি থাকার সাহস করিনি, কারণ এটা এমন একটা চূড়া যে এরকম স্টিপ একটা স্লোপ ক্লাইম্ব করে গিয়ে দুটা লোক দাঁড়াতে পারে এরকম। বাংলাদেশের হয়ে বাবর আলী দক্ষিণ এশিয়া উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা অভিযানের ব্যবস্থাপকের। আমাদের বাবরের সামনে অসম্ভব একটা দারুণ সুযোগ আছে যে 14টা হিসেবে সাউথ এশিয়ার মধ্যে দ্বিতীয় ব্যক্তি হওয়ার মতো। এই জন্য যেটা দরকার, বাবরকে রাষ্ট্রীয় এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা। গত বছর বিশ্বের সর্বোচ্চ উচ্চতার মাউন্ট এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ উচ্চতার লোটসে পর্বত জয় করেন বাবর আলী। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।